কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? তোমরা আমাকে আগেই কমেন্ট সেকশনে জানায় দাও যে ভাই, রিয়াল মাদ্রিদের এই সিজনে যে ফর্মটা চলতেছে এই মুহূর্তে যেখানে তারা লালিগা পয়েন্ট টেবিলে 1 নম্বরে আছে, তারা চ্যাম্পিয়ন্স লিগেও একটা কামব্যাক দেওয়ার চেষ্টা করতেছে, তারা অলরেডি 2টা ট্রফি পাইছে। তো সবকিছু মিলায় রিয়াল মাদ্রিদের মোস্ট ক্রুশাল প্লেয়ারটা কি? কোন প্লেয়ারের রোলটার জন্য মাদ্রিদের ফর্মটা এখন ভালো, মোটামুটি ভাবে ভালো? তোমাদের কি মনে হয় সেটা তোমরা আমাকে আগেই কমেন্ট সেকশনে জানাও, কারণ আমারও বিভিন্ন প্লেয়ার নিয়ে বিভিন্ন মত আছে। কিন্তু এই ভিডিওতে আমরা কথাবার্তা বলবো এমন 5টা প্লেয়ারকে নিয়ে যাদের এই সিজনের রোল, ট্যাকটিক্যাল শিফট বা হচ্ছে গিয়ে ফর্মের মধ্যে চেঞ্জ মাদ্রিদের এখনের যে পারফরমেন্স সেটার উপর অনেক বেশি কি বলবো যে ভূমিকা রাখতেছে, বা মাদ্রিদ সামনে যেরকম ফুটবল খেলবে সেটাতে ভূমিকা রাখতে পারে মাদ্রিদের খেলাটাতে ভালো পারফরমেন্স ঢুকানোর জন্য। তো এর মধ্যে আমি যে প্লেয়ারটা নিয়ে সবার আগে কথাবার্তা বলবো, 1 নম্বর প্লেয়ার, সে হচ্ছে গিয়ে আমাদের বর্তমানে সবচেয়ে ইনফর্ম প্লেয়ার, সে হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। ভাই দেখো, এমবাপ্পে যখন মাদ্রিদে আসছে সে অনেক কন্ট্রোভার্সির সাথে আসে নাই, সে আসছে অনেক হাইপার এক্সপেকটেশনের সাথে। কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি সিজনটা শুরু হয়েছে, অনেকগুলা কন্ট্রোভার্সি অ্যারাইজ করছে যে ভাই এমবাপ্পের খেলা এমবাপ্পে সুলভ হইতেছে না। এমবাপ্পে যেখানে জয়েন করছে ভিনিসিয়াস, জুড বেলিংহাম, রদ্রিগোকে, যেখানে তাদের প্রত্যেকটা প্লেয়ারেরই হচ্ছে গিয়ে ক্যালিবার আছে যে মাদ্রিদ যাতে প্রত্যেকটা ম্যাচের মধ্যে 4-5টা গোল দিয়ে বের হয়, এই জিনিসটা ইনশিওর করার, সেই জিনিসটা হইতেছিল না। মাদ্রিদ পয়েন্ট চোক করতেছিল এবং হোয়াট নট, ঠিক আছে। এমবাপ্পের খেলা হইতেছিল না, সে অনেক সময় অফসাইডে হচ্ছে গিয়ে ধরা খাইতেছিল, সে ইজি চান্স মিস করতেছিল, সে হচ্ছে গিয়ে খুশি না, এই জিনিসটা অনেক বেশি পোর্ট্রেড হইতেছিল। অনেক কোশ্চেন আরাইসে হইতেছিল যে এমবাপ্পেকে কি লেফট উইং এ শিফট করা দরকার কিনা, সে স্ট্রাইকার কেন খেলতেছে। কিন্তু এই জিনিসটাও বোঝা দরকার যে লেফট উইং এ অফকোর্স হচ্ছে গিয়ে ভিনিসিয়াস জুনিয়র আছে, এর উপর রদ্রিগো আছে যে কিনা অলরেডি রাইট উইং এ শিফট করে গেছে, ঠিক আছে। তো সবকিছু মিলায় অনেক ধরনের অনেক প্রশ্ন। কিন্তু লেটার হাফ অফ দ্য সিজন, এই 32 ম্যাচের প্রথম 16 ম্যাচ আর পরের 16 ম্যাচের হিসাব করতে গেলে আমরা দেখতে পারবো যে একটা ভালো চেঞ্জ আসছে। আর এই চেঞ্জটার একটা বেসিক কারণ আছে, আমরা সেটা নিয়ে কথাবার্তা বলি। প্রথমে আমরা যে জিনিসটা দেখতে পারতেছিলাম যে এমবাপ্পে এমন একটা প্লেয়ার ছিল যে কিনা ইন বিহাইন্ড বের করার চেষ্টা করতেছিল, সে তার পেসটা ইউজ করার চেষ্টা করতেছিল, কিন্তু সেই জিনিসটা হইতেছিল না। কারণ মাদ্রিদের এগেইনস্টে যখনই কোনো টিম খেলতে নামে আর সে যখন দেখে যে ভাই মাদ্রিদে এইসব প্লেয়ার আছে যাদের কিনা পেস অনেক, তো তারা স্বাভাবিকভাবে মিড ব্লক বা লো ব্লকে বসে। এখন মিড ব্লক বা লো ব্লকে বসে এরকম টিমের এগেইনস্টে ইন বিহাইন্ড থেকে জায়গা বের করা বা হচ্ছে গিয়ে তাদের স্পেস খুঁজে বের করাটা খুবই টাফ। আর এমবাপ্পের অ্যাডাপ্টেশনেরও একটা ব্যাপার আছে, যেটা কিনা শুরুতে আমরা দেখতেছিলাম যে হয়তো হইতেছিল না বা ক্লিক করতেছিল না বা প্রত্যেকটা প্লেয়ারের সাথে সে সিঙ্ক করতেছিল না। কিন্তু এখন আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে তার খেলার মধ্যে চেঞ্জেস আসছে। কার্লো আনচেলত্তি এখন যেরকমই কোচ হোক না কেন, সে একটা জিনিস দিয়ে সবার আগে, ঠিক আছে, সেটা হচ্ছে কি ম্যান ম্যানেজমেন্ট। সে তার প্রত্যেকটা প্লেয়ারকে ফ্রিডম দেয় যে তোমার যা মন চায় তুমি পিচের মধ্যে করো, কিন্তু আমার আউটপুট লাগবে। আর মাদ্রিদের খেলাটা এখন এরকমই হয়ে গেছে। এখনো মাদ্রিদের হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি অ্যাটাক ওই লেফট উইং দিয়েই হয়, কিন্তু লেফট উইং পজিশনে এখন বলটা রিসিভ করার জন্য কখনো কখনো এমবাপ্পে যায়, কখনো ভিনিসিয়াস থাকে, কখনো আবার রদ্রিগো শিফট করে। তো তাদের এই যে শিফটটা, তাদের এই যে সিনক্রোনাইজেশন, যে ভাই এমবাপ্পে যে স্ট্রাইকার হিসেবে স্টার্ট করলো, সে রাইটেও যাইতে পারবে, সে লেফটেও যাইতে পারবে, কিন্তু এই জিনিসটা তার এনশিওর করতে হবে সে যাতে প্রত্যেকটা প্লেয়ারের সাথে কমিউনিকেট করে, যে সে যখন লেফটে যাইতেছে ভিনিসিয়াস যাতে মাঝে আসে, সে যখন হচ্ছে গিয়ে মাঝে থাকতেছে, রদ্রিগো যখন হচ্ছে গিয়ে লেফটে যাইতেছে, ভিনিসিয়াস যখন তাতে রাইট তখন যাতে রাইটে যায়। এই ধরনের সিনক্রোনাইজেশন গুলো মাদ্রিদের মধ্যে এখন হইতেছে, আস্তে আস্তে বিল্ড আপ হইতেছে। সেই জিনিসটার জন্য আমরা দেখতে পারতেছি যে মাদ্রিদ এখন আরো বেটার পারফর্ম করতেছে, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে কি, এমবাপ্পের খেলার মধ্যে কিছু চেঞ্জেস আসছে। এমবাপ্পে জানে যে তার খেলার মধ্যে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে কি তার পেস, ঠিক আছে। তো সে তার পেসটা এখন ইন বিহাইন্ড ওয়েতে বের না করে সে প্লেয়ারদেরকে ড্র্যাগ করাতে বের করে। সাপোজ সে কোনো একটা প্লেয়ারের সামনে হচ্ছে গিয়ে আসে এবং সে একটা ভালো রান নিছে যাতে সে খেলার মধ্যে ইনভলভ হইতে পারে, সে ড্রপ ব্যাক করছে। এখন তার সাথে সাথে যে কোনো একটা ডিফেন্ডারও ড্রপ ব্যাক করতেছে এবং সে ওই ডিফেন্ডারকে তখনই একটা ডামি রান দিয়ে বা হচ্ছে গিয়ে কখনো কখনো হচ্ছে গিয়ে ডজ দিয়ে বের হয়ে হচ্ছে গিয়ে ওই স্পেসটা ইউটিলাইজ করে বা নিজের টিমের প্লেয়ারদের জন্য হচ্ছে গিয়ে ওই স্পেসটাকে কাজে লাগাইতে হেল্প করে, যেটা কিনা তার জন্য এখন কি বলবো যে অনেক ভালো রেজাল্ট এনে দিতেছে। যে জিনিসটার জন্য আমরা দেখতে পারতেছি যে সে ইউজুয়ালি এখন ভালো হচ্ছে গিয়ে গোল স্কোর করতেছে। তার সাথে জুড বেলিংহামের সিনক্রোনাইজেশনটাও অনেক। আমরা যদি প্রথম 16 ম্যাচের পরের 16 ম্যাচের স্ট্যাটসও দেখতে চাই, আমরা প্রথম 16 ম্যাচে দেখবো যে তার গোল ছিল অ্যারাউন্ড 8-9টা, যেটা কিনা যে কোনো প্লেয়ারের হিসাবে খারাপ না, কিন্তু এমবাপ্পের হিসাবে ইটস ভেরি বেসিক, ঠিক আছে। তার কনভার্সন রেটও ছিল হচ্ছে গিয়ে 25%। সে প্রত্যেকটা গোল স্কোর করতে অ্যারাউন্ড টাইম লাগাইতেছিল 150-155 মিনিট, যেটা কিনা এমবাপ্পের হিসাবে যায় না। কিন্তু এখন আবার জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। পরের 16 ম্যাচের কথা আমরা চিন্তা করতে গেলে দেখতে পারবো যে এমবাপ্পে প্রত্যেক 90-93 মিনিটে হচ্ছে গিয়ে একটা করে গোল করতেছে। এমবাপ্পে হচ্ছে গিয়ে 12-13টা গোল স্কোর করে ফেলছে লাস্ট 16 ম্যাচের মধ্যে। তার গোল প্লাস অ্যাসিস্ট আছে হচ্ছে গিয়ে 16-17টা, যেটা কিনা প্রত্যেক ম্যাচের মধ্যে তার গোল ইনভলভমেন্টটা বুঝাইতেছে। প্লাস হচ্ছে গিয়ে এমবাপ্পের কনভার্সন রেটও বাড়ছে, সে আগের থেকে বেশি হচ্ছে গিয়ে কি বলবো ইনভলভড ম্যাচের মধ্যে, যেইটা কিনা মাদ্রিদের অ্যাটাকটাকে আরো বেটার ওয়েতে কি বলবো যে নিয়ে যাইতেছে, লিড করতে, ঠিক আছে। সেকেন্ড যে প্লেয়ারের কথা আমি বলবো, দ্যাটস জুড বেলিংহাম। ভাই দেখো, জুড বেলিংহাম মাদ্রিদের অ্যাটাকটা ইনিশিয়েট করার জন্য ফার্স্ট
কি পয়েন্ট। কেন বলতেছি এটা, আমরা যখন ফার্স্ট হাফ অফ দ্য সিজনে দেখবো, ধরো যে এই 32-33 ম্যাচে প্রথম 15-16 ম্যাচ যখন আমরা দেখতে যাবো জুড বেলিংহামের, তার সেই জায়গায় অনেক বেশি ইনপুট নাই স্ট্যাটিস্টিক্যালি নাম্বার ওয়াইজ, ঠিক আছে, যেটা কিনা আমরা গত সিজনে দেখে আসছি যে জুড বেলিংহাম যা তা করতেছে, যেহেতু মাদ্রিদের স্ট্রাইকার নেই, সেই হচ্ছে কি একটা ডামি স্ট্রাইকার হিসেবে খেলে অনেক গোল দিয়ে দিতেছে, যেটা কিনা এই সিজনের শুরুতে হইতেছিল না, কারণ কার্লো আনচেলত্তি তাকে একটু ডিফেন্সিভ ওয়াইজ শিফট করতেছিল, যে এখন এমবাপ্পে চলে আসছে, জুডের ওই স্ট্রাইকিং অ্যারাইজটা এখন লাগবে না। কিন্তু জুড বেলিংহামকে যত অ্যাডভান্স খেলানো হয়, জুড বেলিংহামকে যত হচ্ছে গিয়ে বক্সের কাছে, পোস্টের কাছে, গোলের কাছে খেলানো হয়, সে তত বেশি ইনপুট দিতে পারে। এইটা তার ডিফেন্সিভ ওয়াইজ হোক, এটা তার অফেন্সিভ ওয়াইজ হোক, সে ডিফেন্সিভলি খেলে সে আরো ভালো বেটার প্রেস করতে পারতেছে, সে ফল ব্যাকও করতেছে। অফেন্সিভ ওয়াইজ হইলে হচ্ছে কি আমরা তার নাম্বারসই দেখতে পারতেছি, তার নাম্বারসই বলে দিতেছে যে সে কি পরিমাণ ইনপুট দিতে পারে অ্যাটাকে। তো যে জিনিসটা দেখতেছিলাম যে তাকে ডিফেন্সিভলি ফার্স্ট অফ অল শিফট করা হয়েছিল, যেখান থেকে তাকে পরবর্তীতে একদম বক্সের মধ্যে, একদম বক্সের বাইরে হচ্ছে গিয়ে শিফট বসায় দেওয়া হয়েছে, যে তুমি যা করবা তুমি জোন 14 থেকে করো, এখান থেকে তুমি তোমার প্রত্যেকটা প্লেয়ারের জন্য বল বের করো, কোনো প্রবলেম নেই। মাদ্রিদে এই যে লাস্ট ম্যাচে আমরা দেখতে পারতেছি যে কিলিয়ান এমবাপ্পে যে হ্যাটট্রিক করছে, সে এই জোন 14 থেকে এখানে একটা অ্যাসিস্ট করছে কিলিয়ান এমবাপ্পের সাথে 1-1 করে। এর আগেও আমরা দেখতে পারছি যে এমবাপ্পের জন্য সে এখান থেকে বল বের করছে, সে রদ্রিগোর জন্য এখান থেকে বল বের করছে, সে এই যে বক্সের বাইরে যে পরিমাণ হচ্ছে গিয়ে স্ট্যাটিস্টিক্স জেনারেট করতেছে, যে সেটা আউটস্ট্যান্ডিং। কার্লো আনচেলত্তি যে জিনিসটা এখানে জুড বেলিংহামের সাথে করছে, তাকে ডিফেন্সিভলি শিফট না করে তাকে অফেন্সিভলি আরো বেশি হচ্ছে গিয়ে নিয়ে আসছে, সে যাতে কিলিয়ান এমবাপ্পের সাথে হচ্ছে গিয়ে পার্টনারশিপটা ঠিকমতো করতে পারে, সে যাতে ভিনিসিয়াস বা রদ্রিগোর সাথে একটা লিঙ্ক আপ প্লে করতে পারে, যেটার জন্য আমরা দেখতে পারতেছি যে রদ্রিগোর কথা বলি, কিলিয়ান এমবাপ্পের কথা বলি, ভিনিসিয়াস যখন আছে তার কথা বলি, এবং জুড বেলিংহামের নিজের কথাও বলি, তাদের প্রত্যেকের স্ট্যাটিস্টিক্স গোল ওয়াইজ চেঞ্জ হয়ে যাইতেছে এবং এটা ভালো মতো বুম করতেছে, যেটা কিনা মাদ্রিদের অ্যাটাককে আরো বেশি হেল্প করতেছে। আমরা যদি প্রথম 15-16 ম্যাচ আর পরের 15-16 ম্যাচের কথা হিসাব করতে চাই, আমরা দেখতে পারবো যে যেখানে সে ফার্স্টে হচ্ছে গিয়ে 4টা গোল 3টা অ্যাসিস্ট এরকম কোনো একটা নাম্বার ছিল, এখন সে হচ্ছে গিয়ে 8টা গোল কি 9টা গোল করে ফেলছে অলরেডি লাস্ট 16 ম্যাচে, যেটা কিনা খুব ভালো একটা নাম্বার। সে 6-7টা অ্যাসিস্ট করছে, যেটাও কিনা খুব ভালো একটা নাম্বার, এবং সে আরো বেশি অ্যাটাকিং থ্রেট জেনারেট করতেছে মাদ্রিদের জন্য, যেটা কিনা শুধুমাত্র তার জন্য না, মাদ্রিদের ওভারঅল অ্যাটাকের জন্য অনেক ভালো একটা আউটপুট হয়ে আসছে। এখন আমি যদি কোনো থার্ড প্লেয়ারের কথা বলতে চাই, দ্যাটস অফকোর্স গোনা বি দানি সেবায়োস। ভাই দেখো, মাদ্রিদ একটা টাইম পর্যন্ত খুব খেই হারায় ফেলছিল যে ভাই আমার টনি ক্রুজ চলে গেছে, তাহলে আমার টিমের ফার্স্ট প্রোভাইডারকে, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম টনি ক্রুজ যখন ছিল, হি ইজ দ্য প্লেয়ার যে কিনা হচ্ছে গিয়ে নিচে থেকে বল প্রত্যেকটা প্লেয়ারকে প্রোভাইড করতো, এটা লং বল হোক, এটা হচ্ছে গিয়ে শর্ট পাসেস হোক, সবকিছুই টনি ক্রুজ ওয়াজ দ্য গাই যে কিনা 90%-এর উপর অ্যাকুরেসি রেখে মাদ্রিদের এই পাসিং যে প্রবলেমটা সেটা দূর করতো। এখন আমরা যখন দেখতে পারতেছি যে টনি ক্রুজ চলে গেছে, অফকোর্স দেয়ার হ্যাজ টু বি সামওয়ান যে কিনা এই রোলটা, এক্স্যাক্ট এই রোলটা না হোক কিন্তু এই যে ডিস্ট্রিবিউটরের রোলটা সেটা ভালো মতো পালন করতে পারবে। তো এই জায়গায় কার্লো আনচেলত্তি অনেক কিছু হচ্ছে এক্সপেরিমেন্ট করছে। এখন যেহেতু লুকা মডরিচ ইজ নট দ্য গাই যে কিনা পুরো 90 মিনিট খেলতে পারবে, সে এই জায়গায় চুয়ামিনিকে খেলায় দেখছে যে এই আউটপুটটা ভালো আসতেছে না, সে এই জায়গায় কামাভিঙ্গাকে খেলায় দেখছে যে কামাভিঙ্গার মধ্যে অনেক ফ্লজ আছে। ফেদেরিকো ভালভার্দে যদিও হচ্ছে গিয়ে রেগুলারলি পারফর্ম করে যাইতেছে, বাট হি ইজ নট দ্যাট কাইন্ড অফ আ প্লেয়ার যে কিনা হচ্ছে প্রত্যেক ম্যাচের মধ্যে সাপোজ প্রত্যেক ম্যাচের মধ্যে সে 100টার উপর পাসেস খেলতেছে, 90%-এর উপর হচ্ছে গিয়ে পাসিং অ্যাকুরেসি রাখতেছে, ওর প্রোফাইলটা ওই রকম না। তো এই জায়গায় আস্তে 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 সে যখন হচ্ছে প্রত্যেকটা প্লেয়ার থেকে ফেইল্ড হয়েছে, সে তখন দানি সেবায়োসকে পিক করছে এবং ওই জায়গায় বসাইছে আরো ডিরেক্ট ফুটবল খেলানোর জন্য। এবং দেখতে পাচ্ছে মাদ্রিদ আগে যে ভার্টিক্যাল ফুটবলটা খেলতো, মাদ্রিদ সেটা থেকে একটু সরে এসে এখন মাদ্রিদ অনেক বেশি ডিরেক্ট ফুটবল খেলা স্টার্ট করছে দানি সেবায়োসের সাথে, যেখানে আমরা দেখতে পারতেছি দানি সেবায়োসকে স্টার্ট করানো হইতেছে এবং হি ইজ দ্যাট গাই যে কিনা প্রত্যেকটা ম্যাচে মাদ্রিদের জন্য স্টার্ট করার পর থেকে এভারেজে 3টা চান্স ক্রিয়েট করছে। সে হচ্ছে গিয়ে দুইটা সেন্টার ব্যাকের সাথে হচ্ছে গিয়ে ডিপ লাইন প্লে মেকার টাইপ খেলে, যেখান থেকে সে হচ্ছে গিয়ে ইনিশিয়ালি বলগুলা ডিস্ট্রিবিউট করে, খুবই লাইন ব্রেকিং পাসেসের মাধ্যমে সে বলগুলা ডিস্ট্রিবিউট করে, যাতে হচ্ছে গিয়ে অপোনেন্টের মিডফিল্ড লাইন বা ডিফেন্স লাইন হচ্ছে গিয়ে ভেঙে যায় এবং জুড বেলিংহাম বা কিলিয়ান এমবাপ্পের সাথে সাথে সেই জিনিসটা ইউটিলাইজ করতে পারে। মাদ্রিদ এখন কিন্তু টনি ক্রুজ টাইপ ফুটবল খেলে না, যেখানে টনি ক্রুজ হচ্ছে গিয়ে উইং বেসড ফুটবল খেলাইতো, যদি আমার এই উইং কাজে না লাগে পুরো বলটা ঘুরায় হচ্ছে গিয়ে অন্য উইংয়ে পাঠাইতো। এখন ওরকম ফুটবল খেলে না, মাদ্রিদ এখন ডিরেক্ট ফুটবল খেলে, যেইটার মেইন ক্রিয়েটার হচ্ছে গিয়ে দানি সেবায়োস। সে যদি প্রত্যেকটা ম্যাচের মধ্যে 3টার মতো চান্স ক্রিয়েট করতে পারে, এবং আমরা যদি হিসাব করতে যাই এবং ম্যাচ দেখতে যাই, আমরা দেখতে পারবো যে জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে বা ভিনিসিয়াস যেই সব গোলগুলা করে, এর অনেকগুলার মধ্যে দানি সেবায়োসের ইনভলভমেন্টটা এইরকম যে হি ইজ দ্য ফার্স্ট প্রোভাইডার অফ দ্য বল নিজেদের
ডিফেন্সিভ হাফ থেকে, যে ডিফেন্সিভ হাফ থেকে দানি সেবাস একটা ভালো পাস দিছে, সেটা ইউটিলাইজ করেই হচ্ছে গিয়ে জুড বেলিংহাম বা কিলিয়ান এমবাপ্পে গোল বের করে ফেলছে। তো এই জায়গায় দানি সেবায়সকে একটা পিভট হিসেবে ইনক্লুড করাটা মাদ্রিদের জন্য একটা মাস্টার, কি বলবো, যে মাস্টার স্ট্রোক হিসেবে হয়ে দাঁড়াইছে, যেখানে সে ডিফেন্সিভলিও যথেষ্ট পরিমাণে ইনভলভ থাকে। সে যখন তখন হচ্ছে গিয়ে ট্যাকলস মারতেছে, ইন্টারসেপ্ট করতেছে, নিজের ডিফেন্স লাইনকে প্রোটেক্ট করতেছে, প্লাস এই ধরনের পাসেস খেলাইতেছে, যেটা কিনা মাদ্রিদের জন্য এখন একটা মানে দানি সেবায়স একটা মায়েস্ট্রো হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি এখন দানি সেবায়স থেকে আগাই, আমি 4 নাম্বার প্লেয়ারের কথা বলতে চাই। দ্যাটস অফকোর্স গোনা বি ফর মি রাউল অ্যাসেনসিও। ভাই দেখো, আমার এখানে মিলিতাও ইনজুর্ড, ডেভিড আলাবা এখন আসছে, সে একটা টাইম পর্যন্ত ইনজুরিতে ছিল। কার্লো আনচেলত্তি চুয়ামিনিকে হচ্ছে গিয়ে খেলাইছে সেন্টার ব্যাক রুডিগারের সাথে, যেখানে আমি জানি যে এই সিজনে রুডিগারেরও অনেক মিস্টেক আছে, রুডিগারেরও অনেক ফ্লজ আছে। আমাদের যে একটা সেন্টার ব্যাক আছে এভেইলেবল, তারও যদি মিস্টেক থাকে, তার সাথে যদি আমি একটা মেকশিফট সেন্টার ব্যাক খেলাই, সেই জায়গায় যখন আমি রাউল অ্যাসেনসিওকে বসাইতেছি, যে কিনা যতগুলা ম্যাচ মাদ্রিদের জন্য খেলছে, হি আউট পারফর্মড আদার টু সেন্টার ব্যাকস। এটা আনডাউটেডলি রাউল অ্যাসেনসিও খেলার পর থেকে সে যেই রকম অ্যাগ্রেশনের সাথে আসছে, সে যেই রকম হচ্ছে গিয়ে পেস এবং স্ট্যামিনা স্ট্রেংথের সাথে আসছে, সেইটা এক্সেপশনাল। সে সার্জিও রেমোসকে যে পরিমাণ পোট্রে করে ম্যাচের মধ্যে, যে অ্যাগ্রেসিভ একটা ডিফেন্ডার মাদ্রিদের খেলার মধ্যে আসছে, সে হচ্ছে গিয়ে কি বলবো, যে পাসেস করতেছে, সে যখন তখন ট্যাকেল করতেছে, তার ওই মাঝখানে ওই লিডারশিপ ভাবটা আছে, যেটা কিনা আমরা সার্জিও রেমোসের মাঝখানে দেখতে পারতাম। সে আসার আগ পর্যন্ত মাদ্রিদ অন এন অ্যাভারেজ প্রত্যেক ম্যাচে 2 গোল খাইতেছিল, যেখানে সে আসার পর থেকে জিনিসটা ড্রাস্টিক্যালি কমে গেছে। রাউল অ্যাসেনসিওকে যে টিমের মধ্যে ইনক্লুড করাটা, এটা সেন্টার ব্যাক হোক আর রাইট ব্যাক হোক, প্রত্যেকটা ম্যাচের মধ্যে তাকে যদি খেলানো হয়, তাহলে মাদ্রিদ এই জায়গায় ডিফেন্সিভলি যে পরিমাণ সলিড হওয়ার কথা, তার থেকে বেশি সলিড থাকবে। তাকে যদি হচ্ছে গিয়ে রাইট ব্যাক পজিশনেও শিফট করানো হয়, যেখানে চুয়ামিনি হচ্ছে গিয়ে সেন্টার ব্যাক খেলতেছে বা আলাবা হচ্ছে সেন্টার ব্যাক খেলতেছে, এখানেও আমরা দেখতে পারছি যে থ্রু আউট দ্য সিজন লুকাস ভাস্কেস যে মিস্টেক গুলা করতেছিল। ফার্স্ট অফ অল, লুকাস ভাস্কেসের ব্যাপারে আমি হালকা করে একটু কথাবার্তা বলে নেই। ভাই দেখো, লুকাস ভাস্কেস এমন একটা প্লেয়ার যে কিনা মাঠের মধ্যে নিজের জান দিয়ে খেলে, কিন্তু লুকাস ভাস্কেস একটা রাইট ব্যাক না, এবং সেইটাই হচ্ছে গিয়ে মাদ্রিদের প্রবলেম, যে সে রাইট ব্যাক নেই এবং তাকে তারপরও হচ্ছে গিয়ে রাইট ব্যাক পজিশনে খেলানো হইতেছে। এছাড়া আমি তেমন মেজর প্রবলেম দেখি না লুকাস ভাস্কেসের খেলায়, যে লুকাস ভাস্কেস যখন অ্যাটাকে যেতেছে তখনও মিস্টেক করতেছে, তার ফর্ম ডাউন চলতেছে, বা সে খুব বাজে প্লেয়ার। জিনিসটা এরকম না, সে মাদ্রিদে ডেডিকেটেডলি খেলতেছে, মাদ্রিদে এফোর্ট দিয়ে খেলতেছে, কিন্তু সে যেহেতু রাইট ব্যাক না, তার এই প্রবলেমটাই হইতেছে। এই জায়গায় যদি রাউল অ্যাসেনসিওকে খেলানো হয়, হয়তো আমরা রাইট সাইড দিয়ে হচ্ছে গিয়ে অ্যাটাক একটু কম পাবো, যেটা কিনা লুকাস ভাস্কেস হচ্ছে গিয়ে হেল্প করে দিতে, কিন্তু সেইখানে আমাদের সলিডিটিটা আসবে, ডিফেন্সিভ সলিডিটিটা আসবে, যে রাউল অ্যাসেনসিও ডিফেন্সিভলি অ্যাটলিস্ট হচ্ছে বিট খাবে না। সে দরকার হইলে কোনো প্লেয়ারকে যদি ট্যাকল করা লাগে করলো, সে হচ্ছে গিয়ে ম্যানমার্ক করা লাগে করলো, সে সবকিছু করতে পারবে। ডিফেন্সিভলি আমাদের এই জায়গায় সলিড থাকাটা ইম্পর্টেন্ট, রাউল অ্যাসেনসিও দিতে হেল্প করবে। ঠিক আছে, এবং ফাইনাল প্লেয়ার, যে 5 নাম্বার প্লেয়ার যার ব্যাপারে আমি কথাবার্তা বলবো, দ্যাটস গোনা বি একটু সারপ্রাইজিং, ডেভিড আলাবা। ভাই দেখো, মাদ্রিদের এই সিজনে প্রবলেমটা কোন জায়গায় হয়েছে, সেটা ডিফেন্সে। মাদ্রিদের টিমের মধ্যে কি ডিফেন্ডার অ্যাভেইলেবল ছিল? একদমই না। মিলিতাও ছিল না, ডেভিড আলাবা ছিল না। আমরা দেখতে পাচ্ছি যে রুডিগারেরও কিছু ম্যাচে বাজে পারফর্ম গেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে চুয়ামিনিরও হচ্ছে গিয়ে ফর্ম ডাউন যাইতেছে, কামাভিঙ্গাও হচ্ছে গিয়ে ভুল করতেছে। সবকিছু মিলায় মাদ্রিদের ডিফেন্সিভ হাফে অনেক ধরনের অনেক প্রবলেম গেছে। তো এই জায়গায় ডেভিড আলাবা যে এখন ইনজুরি শেষ করে টিমের মধ্যে ব্যাক করছে, সেটা একটা মেজর রিজন হইতে পারে মাদ্রিদের এখন থেকে ভালো ফুটবল খেলার। ঠিক আছে, একটা লেফট ফুটেড সেন্টার ব্যাক, যদিও তার বয়স হয়ে গেছে, কিন্তু সে ওই জায়গায় অনেক কাম এবং কম্পোজ একটা প্লেয়ার, যে কিনা বল জেনারেট করতে পারবে, এবং তাকে যদি সেন্টার ব্যাক পজিশনে খেলায়, রাউল অ্যাসেনসিওকে রেগুলারলি হচ্ছে রাইট ব্যাক পজিশনে খেলানো হয়, তো সেই হিসাবে আমরা চিন্তা করতেই পারবো যে আচ্ছা ঠিক আছে, মাদ্রিদ হয়তো এই জিনিসটাও করতে পারে, যে মাদ্রিদ ডিফেন্সিভ সলিডিটিটা ওদেরকে দিয়ে মেনটেইন করলো, প্লাস ফ্রান গার্সিয়াকে রেগুলারলি খেলায়, সেখান থেকে অ্যাটাক জেনারেট করলো, যেটা কিনা মাদ্রিদের জন্য একটা ক্রুশাল কি বলবো যে কি মুভমেন্ট হইতে পারে। হ্যাঁ, এই জায়গায় হয়তো রাইট সাইড দিয়ে আমরা কিছু কি বলবো যে অ্যাটাক কম দেখবো। এই জায়গায় হয়তো আমরা যে জিনিসটা দেখতে পারতেছিলাম, চুয়ামিনি পাসেস করতেছিল সেন্টার ব্যাক পজিশন থেকে, এই জায়গায় আমরা হয়তো দেখতে পারতেছিলাম চুয়ামিনির প্রেজেন্সটা হচ্ছে কি অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, কিন্তু ডেভিড আলাবাকে এই পজিশনে খেলানো মাদ্রিদের হয়তো এখন পর্যন্ত তেমন কোনো ইম্প্যাক্ট দেয় নাই। যে ডেভিড আলাবা অ্যাভেলেবেল ছিল না, কিন্তু এখন থেকে যদি রেগুলার খেলানো হয়, সে বাকি সিজন যতটুকুই আছে সেইখানে ভালো একটা ইনপুট রাখতে পারবে। এখন তোমাদের মনে হতে পারে যে ভাই এই 5টা প্লেয়ারের বাইরেও তো অনেকগুলো প্লেয়ার আছে যাদেরকে নিয়ে আমরা কথাবার্তা বলতে পারতাম। অফকোর্স এই জায়গায় রদ্রিগোর নাম চলে আসে, এই জায়গায় ফেদেরিকো ভালভার্দের নাম চলে আসে, ফ্রান গার্সিয়ার নাম চলে আসে, বাট দেন এগেন আমার কাছে মনে হয়েছে যে এই 5টা প্লেয়ারের এই পয়েন্টগুলা মাদ্রিদকে এখন চেঞ্জ করে দিতে পারে, টোটালি চেঞ্জ করে দিতেছে বা দিতে পারে, যেটা কিনা আমার কাছে মনে হয় যে মাদ্রিদের ফর্ম ব্যাক করাইতে একটা বিশাল হেল্প করতেছে। এখন তোমাদের কাছে কি মনে হয় সেটা অফকোর্স তুমি আমাকে কমেন্টে জানাইতে পারবা, যে এই 5টা প্লেয়ার বাদে আমার কাকে কাকে নিয়ে ডিসকাস করা উচিত বা উচিত ছিল, বা তোমাদের কোনো দ্বিমত আছে কিনা সেটাও তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারবা। এন্ড ইয়েস গাইজ, আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।